কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে সবাই একমত। বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য। আমি বললাম তার সেন্টেন্সের পরে এবং শব্দের পরে প্রতি 10 বছর পর অথবা আদমশুমারির পর নির্ধারিত সময়ের জন্য যেটা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটা লাইন সংযোজন করা যায়, সেটা যেমন এরকম আইনের দ্বারা নির্ধারিত এবং শব্দের পরে আইনের দ্বারা নির্ধারিত একটি সময়ের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা হবে। সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন 2021 বা যা পরে পরিবর্তিত সংশোধিত 2025 তার 8-3 ধারার পরে যুক্ত করে এই কমিটির গঠন এবং কার্যপরিধি নির্ধারণ করা হবে। আপনারা সবাই জানেন বর্তমানে যেই ডিলিমিটেশন অ্যাক্টটি আছে সেটা আসলে ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস অর্ডিন্যান্স 1976 এর সর্বশেষ রূপান্তর। এটা সর্বশেষ 2021 অ্যামেন্ডেড হয়েছে। ওখানে একটা ক্লারিক্যাল মিস্টেকের কারণে আমরা সেটা পুনরায় অ্যামেন্ড করার জন্য বলেছিলাম। শুধুমাত্র একটি সংখ্যা শব্দ এদিক ওদিক হওয়ার কারণে ডিলিমিটেশনের এখতিয়ারটা নির্বাচন কমিশনের হাতে ছিল না সোনালির। সেটা হয়েছে, সেটি হচ্ছে অর্ডিন্যান্স অ্যামেন্ডেড আপ টু 2025। সেই বিধানের সেই আইনের সেকশন 6 এ ডিলিমিটেশনের এখতিয়ার নির্বাচন কমিশনকে দেয়া আছে। সেকশন 7 এ ডিলিমিটেশনের বিষয়ে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া আছে। সেকশন 8 এ 1, 2, 3 এর মধ্যে সেই বিধানগুলো আছে। সেকশন 8 এর 3 এর পরে এই বিধানটা সংযুক্ত করে এই বিষয়ে কার্যপরিধি এবং নিয়োগের বিষয়ে আইন সংযুক্ত করা যেতে পারে, এই বিষয়ে আমরা একমত হয়েছি। এটা একটা আমার মনে হয় ভালো অগ্রগতি আজকে। আর এই বিষয়ে পরে কোশ্চেন করলে পরে কথা বলবো। দ্বিতীয় বিষয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিষয়ে। কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তিত হয়েছে প্রায় বলা যায়, যেটা অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস খায়রুল হকের রায়ের পরে বাতিল হয়ে গেছিল, সেটা রিভিউতে আছে এখন। যদিও 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে আপনারা জানেন, অ্যাজ এ হোল বাতিল হয়নি। যে ভার্ডিক্টে দেওয়া আছে 6টা বিষয় বাতিল এবং 3টা বিষয়ে পুনর্বহাল করা হয়েছে, যে বিষয়গুলো নিরীহ ছিল। এবং 6টা বিষয়ে বাতিলের মধ্যে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ, যেটা কেয়ারটেকার সরকারের বিধান সম্বলিত, সেটার 15th অ্যামেন্ডমেন্টে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেভাবে বিলুপ্ত করা হয়েছিল সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার ফলে আমরা ধরে নিতে পারি সেই বিধানগুলো এখন বহাল হয়েছে। যদি এটা অ্যাপিলেট ডিভিশনাল রিভিউতে এখন পেন্ডিং না থাকতো তাহলে এখানেই সেটা বহাল হয়ে যেত। যাই হোক, সেটা আশা করি জনগণের পক্ষেই রায় আসবে, সেই বিচারাধীন বিষয়ের বেশি বলা উচিত নয়। তা এখন সেই কেয়ারটেকার প্রভিশন যেভাবে 58 কতে বা 52 ক পরিচ্ছেদে যে বিধানগুলো আছে গঠন প্রণালী সম্পর্কে, সেই সম্পর্কে বলা যায় যে এটা জুডিশিয়ারির মধ্যেই সীমাবদ্ধ, যে ইমিডিয়েটলি রিটায়ার্ড যে চিফ জাস্টিস থাকে তাকে দিয়ে শুরু হয় এবং সর্বশেষ অ্যাপিলেট ডিভিশন দিয়ে শেষ হয়, এবং একদম সর্বশেষ হচ্ছে যদি কেউ কোনো বিধান এই মতো একমত না হয় তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়। তো এখানে দুইটা কথা আসছে। আমরা জাস্টিস খায়রুল হক নিজেই সেই ভার্ডিক্টে বলেছে, যেটা বাতিলের ভার্ডিক্ট, যে সামনে থেকে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি কেয়ারটেকারের প্রভিশন করা যায় এবং পরবর্তী 2টা জাতীয় সংসদে কেয়ারটেকারের অধীনে নির্বাচন করা যায়, সেটা অবশ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট মানেনি, তাহলে সেটা বিবেচনা করতে পারে পার্লামেন্ট। এখন পার্লামেন্টে যেটা পরবর্তীতে ডিসকাস আরও হবে যদি পরবর্তী পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা হয়। এখন যদি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আরও 2-1টি প্রভিশন তার আগে রাখা যায়, যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে, যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয়। তো এখানে আরও অনেক বিধান আছে, কিন্তু অনেক সুপারিশ আসলেও সেই বিষয়ে আজকে কোনো বিস্তারিত আলোচনা হয়নি। যেটা মোটামুটি প্রেসে বলার মতো
ওনারা বলেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে সবাই একমত, সেটা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিধানের মধ্যে, গঠন প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কি কি বিধান একটা, দুইটা বা তিনটা সংযুক্ত করা যায় সেই বিষয়ে দলগুলো আরও নিজেরা চিন্তা করে এই বিষয়ে মতামত দিবে। সেই বিষয়টা আর কয়েকদিন পরে ওনারা আলোচনার জন্য রাখবেন। এই পর্যন্ত আলোচনা হয়েছে। আমি যে কথাগুলো আজকে বলতে চাচ্ছি, এই পর্যন্ত আপনাদের সাথে যতবার কথা বলেছি, যতবার জাতীয় ঐক্য কমিশনের সাথে কথা বলেছি, আমরা কি কি সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং আমাদের যারা যুগপথের সঙ্গে ছিল তাদের মধ্যে অনেকের পক্ষ থেকে, সবার কথা বলবো না, আমরা যে সহযোগিতাটা করেছি, আমি শুধু বিএনপির কথা বলবো না, আমাদের সঙ্গে সাথীদের কথাও বলবো। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি। প্রথম দিন থেকে আপনারা জানেন যে 3 তারিখের জুনের শুরু হয়েছে, পরে এখানে 17ই জুন, 18, 19 তারিখ বা 20 তারিখ, 17, 18, 19 3 দিন অনবরত আলোচনা হয়েছে। এগুলোর মধ্য দিয়ে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি এবং এখানে দেখা যায় সবার চাহিদা অনুসারে অনুচ্ছেদ 70 আর্টিকেল 70-তে যে সমস্ত বিধানের ক্ষেত্রে সবাই একমত হয়েছে, তার মধ্যে ছিল অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া বাকি সব বিষয়ে এমপিরা স্বাধীন থাকবেন, এই বিষয়ে সবাই একমত হয়েছে। তা আমরা অনেকের মতামতের ভিত্তিতে বলেছিলাম যে এখানে সংবিধান সংশোধনের বিল এবং জাতীয় নিরাপত্তা, বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত এই পরিস্থিতির উদ্ভব হলে এই দুইটা বিষয়েও সংসদ সদস্যরা যাতে দলের বাইরে না যেতে পারেন, এই বিধানটা আমরা আমাদের ম্যানিফেস্টোতে সংযুক্ত রাখবো। যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় সেই বিধানগুলো আমরা এখানে রাখবো, সেটা যৌক্তিকভাবে গৃহীত হয়েছে। তারপরে জাতীয় সংসদে স্থায়ী কমিটিগুলো গঠনের ক্ষেত্রে যেই বিষয়গুলো আমরা একমত হয়েছি, সেখানেও আমাদের প্রস্তাব ছিল, আমরা এক বাক্যে একমত হয়েছি, প্রস্তাবগুলো আমরাই দিয়েছিলাম। যে 4টা প্রধানতম কমিটি, যে পাবলিক আন্ডারটেকিং কমিটি, তারপরে আছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তারপরে প্রিভিলেজ কমিটি এবং এস্টিমেশন কমিটি সহ আরও এই 4টা কমিটি যতদূর আমার মনে পড়ে সহ আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের মধ্যে বাকি অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির পদ দেয়া হবে। সেটা এমনও হতে পারে যে 300 আসনের মধ্যে যদি 100 আসন সম্মিলিত সব বিরোধী দলের হয়, সেই সংখ্যা অনুপাতে তারা আসন পাবে। তাতে দেখা যাবে প্রায় 1/3 মতো স্থায়ী কমিটিগুলোর সভাপতিত্ব তারা পাবেন। এই বিষয়ে আমরা একমত হয়েছি। এবং আপনারা জানেন যে যেহেতু প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে এখানে একটা প্রস্তাব এসছে, আমরাই নিজস্ব উদ্যোগে বলেছি যে কত মেয়াদ এবং কতবার এই বিতর্কে না যেয়ে আমরা বলেছি যে বৎসরের মধ্যে আসেন যে একটা প্রস্তাব আসা যায় কিনা যে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন। সেই বিষয়ে আমরা আমাদের দল থেকে আলোচনা করে এই প্রস্তাবের ভিত্তিতে আমরা পরে এটা অনুমোদন করিয়েছি যে কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না জীবদ্দশায়। সেটা আমাদের সহযোগিতা। আপনারা সবাই জানেন, জনমনে একটা ধারণা আছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, হয়তোবা, আমি শিওর করে বলছি না, হয়তোবা জনমত বিএনপির পক্ষে যাবে, এরকম একটা ধারণা জনমনে আছে। তা আমরা যেহেতু নির্বাচন হওয়ার আগে আমরা এই বিষয়ে কিছু বলতে চাই না যে কারাই গভর্নমেন্ট ইন ওয়েটিং, বাট একটা পাবলিক পারসেপশন তো আছে। তারপরেও আমরা এই বিষয়ে নিজস্ব উদ্যোগে জাতির সাথে একটা ঐক্যমতে আসার জন্য একটা ব্যালেন্সড যাতে সরকার ব্যবস্থা হয়, যাতে স্বৈরাচারের ভবিষ্যতে কোনো উৎপত্তি না হয়, যাতে কোনোদিন ফ্যাসিস্টের উৎপাদন না হয় সংসদীয় ব্যবস্থায়, সেই জন্য আমরা একমত।